হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। রাত যখন সকাল হবে পরীক্ষার জন্য তোমরাও প্রস্তুত হবে। তো দেখো, সেই পরীক্ষা যাওয়ার আগে তোমাদের যে পরীক্ষা, অর্থাৎ তোমাদের পরীক্ষা কত মার্কের, 40 নাম্বারে যে তোমাদের পরীক্ষা হয়, আমি চলো তোমাদের এই একটা ভিডিওতে 20 মার্ক কি করে তুমি আনসার করবে, বা এই ভিডিওটা দেখলেই তুমি 20 মার্ক করতে পারবে যদি একদিনও এখনো পর্যন্ত তুমি বাংলা না পড়ে থাকো। তো চলো দেখা যাক। আমরা তোমাদের সাজেশনটা, সিলেবাসটা একটু বলি। তারপরও দেখা যাচ্ছে কি, দেখো আমাদের গল্প থেকে আসবে, তোমরা একটা গল্প পড়বে। দেখো, গল্প আমি সাজেস্ট করবো হারুন সালামের মাসি। এক রাতে পড়েও বাংলায় সম্পূর্ণ মার্ক অ্যান্সার করা যায়। কবিতা, কবিতা তোমরা কোনটা পড়বে? যদি কেউ একটা, দেখো আমাদের যে দুটো থেকে একটা প্রশ্ন আসবে, একটা পড়লে কিন্তু আমাদের একটু রিস্কি থেকে যাবে। আমরা দুটো পড়বো, দুটো তুমি প্রার্থনা পড়তে পারো। আমি সাজেস্ট করব প্রার্থনা থেকে অবশ্যই প্রশ্ন আসবে বছর। প্রার্থনা এবং কেন এলো না এবং তিমির হননের গান, তোমার যে কোনো একটা ভালো লাগে তুমি সেইটা পড়ো, ঠিক আছে? এবং তারপর আমি দেখি যদি নাটক দেখি, নাটক আমাদের একটাই আছে, নানা রঙের দিন। নানা রঙের দিন, নানা রঙের দিন তো আমাদের কাছে সহজ। তারপর আমাদের সহায়ক গ্রন্থ যদি আমরা পুরো, অর্থাৎ ডাকঘর আছে আমাদের, কি ডাকঘর। দেখো ডাকঘর থেকে, তার মানে এখান থেকে আসবে 10, সরি এখান থেকে 5, প্রার্থনা থেকে 5, নানা রঙের দিন থেকে 5, ডাকঘর থেকে কত 10, রচনা থেকে কত 10, এবং আমাদের যে চলচ্চিত্র এবং চিত্রকলা আছে সেখান থেকে কত 5। দেখো আমরা যদি একটু ট্রিকি ভাবে পড়ি, অর্থাৎ এখান থেকে শুধু পেলাম হারুন সালেমের মাসি, ভালো করে একবার দেখে যাও। এখান থেকে প্রার্থনা এবং তোমার অন্য যেটা ভালো লাগে, বা যে কোনো দুটো কবিতা তোমার ভালো লাগে। নাটক শুধু নানা রঙের দিন, এবং ডাকঘর, আমরা ডাকঘর তো অবশ্যই পড়তে হবে। এখান থেকে 4টে প্রশ্ন থাকবে এবং লিখতে হবে কয়টি, 2টি। এবং রচনায় কয় মার্ক, 10 মার্ক। তাহলে তুমি আমরা একটা জিনিস দেখতে পেলাম যে টোটাল আমাদের 40 মার্কের পরীক্ষা, কিন্তু ডাকঘর এবং রচনা এখান থেকে 10। তাহলে আমরা যদি এটা একদিনে ক্লিয়ার করে নিই, তাহলে আমরা একটা ভালো মার্কের জায়গায় চলে যাবো। এবং চলচ্চিত্র এবং চিত্রকলা থেকে, দেখো যেহেতু চলচ্চিত্র এবং চিত্রকলা এর এরিয়াটা অনেক বড়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে ইম্পর্টেন্ট সাজেশনের ভিডিও তোমাদের দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন একটু করে দেখে যাবে। চলো তোমাদের জন্য দেখা যাক রচনা কিভাবে পরীক্ষা আসবে। আমাদের অনেকের কোয়ারি থাকে, আমরা অনেকে এখনো বুঝতে পারছি না যে আমাদের পরীক্ষায় রচনা কিভাবে দেওয়া থাকবে। দেখো রচনা বলতে এখানে তোমাদের দুটো রচনা দেওয়া থাকবে, একটা থাকবে জীবনী এবং আরেকটা অনুচ্ছেদ দিয়ে দেবে। সেই অনুচ্ছেদের কি নামকরণ করা যায়, সেই নামকরণ অনুযায়ী তোমার কি লিখতে হবে, রচনা লিখতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমাদের এখানে যদি আমাদের জীবনী থাকে, দেখো জীবনী তো আমাদের অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই যে জীবনীর, যে দেখো যদি আমাদের পরীক্ষায় বেগম রোকেয়া আসে, মনে করো আমাদের বেগম রোকেয়া পরীক্ষায় আসলো, সেক্ষেত্রে আমাদের এইভাবে জন্ম দেওয়া থাকবে, পিতার নাম দেওয়া থাকলো, মাতার নাম, সমসাময়িক সমাজ, বিবাহ, বিবাহিত জীবন, সাহিত্য কীর্তি, উল্লেখযোগ্য কীর্তি, মৃত্যু। এইভাবে এই যে প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে, তার মানে কি এই সূত্রগুলো তোমাকে দিয়ে দেবে পরীক্ষা, কিন্তু এরকম ডিটেলস তোমার অবশ্যই লেখা থাকবে। এর থেকে বেশি ছাড়া, এর থেকে কম কখনো ডিটেলস থাকবে না, অবশ্যই এর থেকে বেশি থাকবে। তো সেক্ষেত্রে দেখো এর থেকে যদি বেশি দেয়, তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে একটাই, আমার সুন্দর করে পয়েন্ট দিয়ে সেটাকে একটু বিস্তারিত লিখতে হবে। তো দেখো আমি তোমাদের জন্য কয়েকটা পয়েন্ট দিয়ে রেখেছি। সবার ক্ষেত্রে যে এই পয়েন্টগুলো প্রযোজ্য হবে তা কিন্তু নাই, কিন্তু 80% ক্ষেত্রে এই সেম পয়েন্টই তোমার পরীক্ষায় আসবে বা দিতে হবে। দেখো তুমি ইচ্ছা করলে এই পয়েন্টগুলো দিতে পারো। চলো দেখা যাক তোমার জন্য কোন পয়েন্টগুলো আছে। দেখো এটাকে জাস্ট ফর তোমাকে সুন্দর করে সাজাতে হবে কিছু পয়েন্ট দিয়ে। দেখো যেহেতু আমাদের কাছে সময় কম, যেহেতু আমরা যদি এখনো না পড়ে থাকি, সেক্ষেত্রে তোমরা এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। দেখো প্রথমে অবশ্যই আমরা কি দেব, ভূমিকা লিখবো প্রথমেই, বা এখানে আমরা শুরু কথা লিখতে পারি, প্রারম্ভিকা লিখতে পারি, প্রারম্ভিকা একটা নতুন, অনেকের কাছে নতুন শব্দ হতে পারে। আর যেহেতু আমরা পরীক্ষায় নতুন শব্দ যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের পরীক্ষা মার্কটাও ভালো হবে। তো দেখো সেক্ষেত্রে আমরা ভূমিকা অবশ্যই লাগবো। দেখো প্রাথমিক পরিস্থিতি, প্রাথমিক পরিস্থিতি মানে কি, এই যে আমাদের, অর্থাৎ তার যে জন্ম, তার বাবা, তার মা, এইগুলো আমরা প্রাথমিক পরিস্থিতির ভিতরে অ্যাড করে দিতে পারি। দেখো তারপরে যদি আমরা দেখি শিক্ষা জীবন, শিক্ষা জীবনটা এখানে কি, আমরা বেশ কিছু বিশেষণ ইউজ করে, ব্যবহার করে তার যে শিক্ষা জীবন, সে কোথায় শিক্ষা নিয়েছে, পারিবারিক শিক্ষা বা প্রাথমিক শিক্ষা, এগুলো আমরা এখান থেকে কি করে দেব, এখান থেকে অ্যাড করে দেব। তারপর দেখো
আমাদের আরো পয়েন্ট কি আছে? কর্মজীবন। দেখো যেই আসুক না কেন আমাদের জীবনীতে তার একটা নির্দিষ্ট কর্মজীবন থাকবে। সেই লেখালেখির পাশে কি কর্ম করতো এটাও তোমার ওই যে হিন্টসে উল্লেখ থাকবে। তাহলে তুমি সেখান থেকে সুন্দর করে কিছু বিশেষণ ব্যবহার করে তুমি অবশ্যই তার কর্মজীবনটা লিখবে। দেখো সাহিত্য সৃষ্টি ও অবদান। দেখো যেই আসুক না কেন সে কোনো না কোনো সাহিত্যে পারদর্শী ছিল, যেহেতু কোনো কবির জীবনী আসবে সেক্ষেত্রে কোন বিষয়ে তার নতুন যে সৃষ্টি ছিল কোনটা সে সৃষ্টি করেছে এবং সেক্ষেত্রে তার অবদান কি সেটা তুমি সুন্দর করে লিখে দেবে। তারপর কি সমাজ সংস্কারমূলক কর্ম। দেখো এই সমাজ সংস্কারমূলক কর্ম যে সবার ক্ষেত্রে থাকতে পারে এরকম না, তার যে আলাদা কোনো গুণ যদি থাকে তুমি এটা না দিয়ে সেখানে সেটা অবশ্যই অ্যাড করবে। আর যদি অবশ্যই তার সমাজ সংস্কারের গুরুত্ব থাকে তাহলে অবশ্যই তুমি সেটাকে অবশ্যই এখানে অ্যাড করবে। তারপর দেখো সম্মান এবং স্মৃতিটা সবার ক্ষেত্রে থাকবে। তুমি এই এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টগুলো আমার টিক চিহ্ন দেওয়া আছে এটা তুমি সবার ক্ষেত্রে ইউজ করতে পারো। তারপরে কি উপসংহার, উপসংহারও তোমার সবার ক্ষেত্রে ইউজ করতে পারো। তো দেখো এই কটা পয়েন্ট যদি তুমি শুধুমাত্র মুখস্থ করতে পারো এবং তোমার যদি এই যে হিন্টস গুলো দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি একটা পরিপূর্ণ রচনা অবশ্যই তৈরি করতে পারো। তো দেখো এই রচনাটা তুমি লিখতে পারো তাহলে তোমার কত মার্ক পাবে? 10 মার্ক থাকবে। এটা তোমার লেখার উপরে নির্ভর করবে তুমি এখানে কত পেতে পারো। যদি সুন্দর করে সাজিয়ে লিখতে পারো একটা ভালো মার্ক অবশ্যই তুমি ক্যারি করবে এখান থেকে। এবার চলো আমরা আর যে 10 নম্বর আছে আমি তোমাদের কি বলেছি 20 মার্ক নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আমরা। অর্থাৎ আমাদের রচনা নিয়ে আলোচনা থাকবে এবং আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিমান্ডিং অধ্যায় এটা এখানে আমাদের, অর্থাৎ এইখান থেকে আমাদের আসবে কত মার্ক? 10 মার্ক। ডাকঘর থেকে কত মার্ক আসবে? 10। তাহলে আমরা 40 মার্কের ভিতরে ডাকঘর এবং আমরা যদি ভালো করে রচনা পড়ি তাহলে অবশ্যই 20 মার্কের আনসার করতে পারছি। তো দেখো ডাকঘর নাটকে আমরা হালকা একটু দেখি। দেখো ডাকঘর নাটকটা যদি আমরা দেখি, ডাকঘর নাটকে বেশ কিছু ক্যারেক্টার আছে। ডাকঘর নাটকে আমরা দেখতে পারবো আমাদের প্রধান চরিত্র কার? অমল। প্রধান চরিত্র কার ছিল? অমলের। এবং অমল এখন থাকে কোথায়? মাধব দত্তর বাড়িতে। আমরা যদি বলি মাধব দত্তকে, দেখো মাধব দত্ত একজন মোটামুটি সম্পদশালী ব্যক্তি, তার অনেক সম্পদ আছে এবং ঐশ্বর্যশীল, বাড়ি ঘর খুব সুন্দর, কিন্তু তার একটাই সমস্যা, তার কোনো ছেলে মেয়ে নেই। তো যার কারণে আমরা দেখতে পাবো মাধব দত্তর স্ত্রী, অর্থাৎ মাধব দত্তর স্ত্রীর গ্রামে বাড়ি কার? অমলের। সেই হিসাবে অমল হচ্ছে কি হয়? অমল হচ্ছে মাধব দত্তর, দেখা যাচ্ছে অমলের পিসমশাই হয় মাধব দত্ত। পিসমশাই বলে আমাদের গল্পে আমরা দেখি থেকে পিসমশাই বলে আখ্যায়িত করে। অর্থাৎ তাহলে আমরা জানতে পারলাম অমলের পিসমশাই মাধব দত্ত, অর্থাৎ পালক দত্তক হিসাবে, কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখা যাচ্ছে কি যে যখন অমল এই মাধব দত্তের বাড়িতে ছিল না তখন কিন্তু মাধব দত্ত এই যে অর্থ সম্পদ এগুলো নিয়ে খুবই একটা টেনশনে ছিল যে এত অর্থ সঞ্চয় করছে আলটিমেট এগুলো কে খাবে, এই নিয়ে কিন্তু তার একটা টেনশন ছিল। কিন্তু যখন আস্তে আস্তে অমল তার কাছে আসে, অমলকে সে ভালোবেসে ফেলে এবং অমলের পর আস্তে আস্তে তার আন্তরিক টান বৃদ্ধি পায়, তখন সে একটা চিন্তা মুক্ত হয়েছিল। কিন্তু একটা দুঃখের বিষয় এটাই যে অমল এখন রোগগ্রস্ত, অর্থাৎ তার এখন বিভিন্ন ধরনের সমস্যা, শারীরিক সমস্যা, যার কারণে যে আমাদের কবিরাজ তাদের বাড়িতে এসেছিল, কে? কবিরাজ। কবিরাজ, সেই কবিরাজ কি করেছে? অমলকে ঘর থেকে বেরোতে বারণ করেছে, অর্থাৎ শরতের হাওয়া কোনোভাবে অমলের গায়ে লাগানো যাবে না। তো আমরা সেক্ষেত্রে দেখতে পাই অমল কি একটা ঘরের ভিতরে বন্দি এবং তার কাছে প্রকৃতি দেখার একটাই মাত্র সম্বল আছে, সেটা ছিল একটা মাত্র জানলা। সে কি করতো? এই যে জানলার মাধ্যমে, জানলার বাইরে দিয়ে যারাই যেত না কেন তাদের কাছে সে ডেকে ডেকে কথা বলতো এবং সে তার সময়টাকে কাটাতো। আমরা এখানে একটা ভালো ক্যারেক্টার দেখতে পাবো, ঠাকুরদা। ঠাকুরদা, তো ঠাকুরদা আমরা দেখতে পাবো যে ইনি একজন রসিক মানুষ। আমরা এই প্রবন্ধ এইখানে আমরা দেখতে পাবো যে ঠাকুরদাকে সবাই ঠাকুরদা বলে, অর্থাৎ এখানে মাধব দত্ত ঠাকুরদা বলছে, আবার অমলও তাকে কি বলছে? ঠাকুরদা বলছে। বাস্তব জীবনে এই ঠাকুরদা কিভাবে বয়স্ক মানুষ হয়েও একটা অল্প বয়সের মানুষের সাথে এত গভীরভাবে মিশে যেতে পারে সেটা এই গল্প থেকে আমরা জানতে পারি। তো আমরা কি দেখলাম? অমল এখন কোথায়? ঘরবন্দি, জানলাই তার মাত্র সম্বল। দেখো এই জানলা দিয়ে যেই যায় তার সাথে অমল ডেকে ডেকে কথা বলে। কোন ব্যক্তি, একজন ব্যক্তি আছে প্রথমে আমরা দেখতে পাবো যে সে কর্ম ব্যস্ত এবং কাজ খোঁজার জন্য বাড়ির থেকে বেরিয়েছে, অর্থাৎ অমল তাকে বলে আমিও তোমার মতো কাজ খুঁজে বেড়াবো। 2 নম্বরে আমরা দেখবো একজন দইওয়ালার সাথে অমলের দেখা হয় এবং অমল তাকে বলে আমিও বড় হয়ে তোমার মতো দৌড়ে দৌড়ে গিয়ে দই বিক্রি করব।
3 নম্বরে আমরা এখানে দেখতে পারবো অমলের দেখা হয় কার সাথে? প্রহরীর সাথে। এবং অমল তার কাছে সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং প্রহরীর সাথে যখন সে কথা বলে সে তখন প্রহরী হতে চায়। এবং আমরা 4 নম্বরে দেখব অমলের কথা হয় কার সাথে? সুধার সাথে। সুধা এখানে একটা মেয়ে ক্যারেক্টার, যার সাথে অমল কথা বলে এবং সুধাও তাকে কথা দেয় যে ও, সুধাকে আমাদের গল্পের মালির মেয়ে, অর্থাৎ রাজিয়ার বাড়ি সে ফুল দিয়ে বেড়ায়। তো বলেছে আমি আমার ফুল তোলা কাজ শেষ হয়ে গেলে আমি তোমার সাথে এসে গল্প করে যাব। দেখো আমাদের আর একটা ক্যারেক্টার দেখবো, মোরল। এই মোরল ক্যারেক্টারটা আমাদের এখানে একটা নেতিবাচক ক্যারেক্টার, কিন্তু তারপরেও তার সাথেও অমলের সাক্ষ্যতা গড়ে ওঠে। দেখো অমলের সাক্ষ্যতা কিন্তু সবার সাথে গড়ে ওঠে আমাদের এই গল্পের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। তারপরে আমরা দেখতে পাবো ছেলের দল। কাদের দেখতে পাবো? ছেলের দল। এই ছেলের দল এদেরও রিকোয়েস্ট করে অমল অর্থাৎ জানলার বাইরে দিয়ে যে আমার যত খেলনা আছে তোমরা সব খেলনা নিয়ে যাও, কিন্তু তোমরা আমার পাশে থেকো, তোমরা খেলো আমি দেখি, তোমরা আমাকে কি করো, তোমরা বাইরে বসে খেলো, আমার যত খেলনা আছে তোমরা নিয়ে যাও, কিন্তু তোমরা আমার সাথে মাঝে মাঝে এসে কথা বলো। তারপরে আমরা এইভাবে বিভিন্ন ভাবে দেখতে পাবো এবং অমল আমরা দেখতে পাবো লাস্টে যে অমল রাজার চিঠির জন্য অপেক্ষা করে। এই যে ডাকঘর অর্থাৎ অমলের বাড়ির সামনে যে ডাকঘরটা বসবে, সেই ডাকঘরে রাজা চিঠি পাঠাবে এবং অমল সেই চিঠি পড়বে, অর্থাৎ রাজার দেওয়া চিঠি। বাস্তব পক্ষে এই যে চিঠি, এই চিঠি হচ্ছে আমাদের অর্থাৎ অন্তরাত্মার সাথে পরমাত্মার সংযোগ। দেখো আমাদের কি অমলকে যখন আমাদের যাওয়ার সময় হবে, আমাদের যদি কেউ যদি গৃহবন্দী করেও রাখে তাহলে তখন কিন্তু আমাদের কেউ রাখতে পারবে না, অর্থাৎ পরমাত্মার কাছে তখন পৌঁছে যেতে হবে। এখানে অমল কিন্তু আমাদের অর্থাৎ গৃহবন্দী থেকেও অর্থাৎ সে কিন্তু কি করতে পারেনি, নিজেকে ধরে রাখতে পারেনি। আমরা দেখলাম কবিতা মানে গল্পের শেষে অমল কি হয়, পরমাত্মার কাছে চলে যায়। তো চলো আমরা এই যে ব্যাপারটা অর্থাৎ অমল এখানে প্রত্যেকটা মানুষের সাথে যখন তার কথোপকথন হয় তখন সে তার মনের ইচ্ছা ব্যক্ত করে এবং প্রত্যেকের কাছে কিন্তু অমল একটা প্রিয় ক্যারেক্টার। তো চলো আমরা একটা একটা করে দেখি যে কোন ক্যারেক্টারের সাথে কি কথোপকথন হয়। যেহেতু পরীক্ষা কালকে সকালে, পুরো গল্পটা তো তোমাদের দেখানো সম্ভব না, কার সাথে কি কথোপকথন হয়েছে চলো আমরা একটু দেখে নিই। দেখো আমরা যদি এখানে দেখি ডাকঘর নাটকে অমল ও মাধব দত্তের কথোপকথন, দেখো কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ও মাধব দত্তের কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধব দত্ত হলেন অমলের পালক পিতা বা অভিভাবক, যিনি তাকে অত্যন্ত স্নেহ করেন এবং তার অসুস্থতা নিয়ে সবসময় চিন্তিত থাকেন। আমরা প্রথমেই বলেছি আমাদের প্রধান যে ক্যারেক্টার অমল, সে এখন কি অসুস্থ এবং তার পালক পিতা, আমি কি বলেছিলাম, পিসমশাই অর্থাৎ তার পিসো, কিন্তু আমরা এখানে যেহেতু সে তাকে এখন দত্তক নিয়েছে এবং তার পিতার ভূমিকা পালন করছে, তাই আমরা এখানে কি লিখেছি, পালক পিতা ও অভিভাবক। দেখো অমল অসুস্থ হওয়ার কারণে কবিরাজের নির্দেশে ঘরের ভিতরে বন্দী। মাধব দত্ত সেই নির্দেশ কঠোরভাবে মানতে চান কারণ তিনি অমলের সুস্থতা চান, কিন্তু অমলের মন সবসময় বাইরে ছুটে যায়। সে জানলার ধরে বসে পথিকদের সঙ্গে কথা বলে, দূরের দেশের গল্প শোনে এবং বাইরে যাওয়ার স্বপ্ন দেখে। দেখো আমি কি বলেছিলাম এখানে, যে সে জানলার ধারে বসে অর্থাৎ পথিকদের যারাই রাস্তা দিয়ে যায় তাদের সাথে সে কথা বলার চায়। দেখো মাধব দত্ত তারপরে কি আছে, মাধব দত্ত অমলের এই কৌতূহল বাইরে যাওয়ার ইচ্ছা দেখে একদিকে চিন্তিত হন, অন্যদিকে তার সরল কথাবার্তার মুগ্ধ হন। তিনি বারবার অমলকে সাবধান করেন যেন সে বাইরে না যায় এবং বিশ্রাম নেয়। অমল তখন তাকে নানার প্রশ্ন করে, ডাকঘর কি, রাজা কে, চিঠি কিভাবে আসে ইত্যাদি। মাধব দত্ত আমাদের আনন্দের অমলের আনন্দের জন্য কখনো কখনো তার কল্পনা সঙ্গ দেন, কিন্তু তার কথাবার্তায় সবসময় এক ধরনের উদ্বেগ ও স্নেহের ছাপ থাকে। এতে একজন অভিভাবকের দায়িত্ববোধ ও ভালোবাসা স্পষ্টভাবে প্রকাশ পায়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি, যে অমলের সাথে মাধব দত্ত সম্পর্কটা। দেখো আমরা নেক্সট দেখবো কি, ডাকঘর নাটকে অমল ও ঠাকুরদার সাথে সম্পর্ক কথোপকথন। তাহলে আমাদের অমলের সাথে মাধব দত্ত তার পিতার কথোপকথন হলো, এবার অমলের সাথে কার দেখবো, ঠাকুরদা। দেখো প্রত্যেকটা কথোপকথন কিন্তু গুরুত্বপূর্ণ, তুমি যদি এই কথোপকথন গুলো ভালো করে দেখো তুমি অবশ্যই এখান থেকে প্রশ্নের আনসার করতে পারবে। তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ও ঠাকুরদার কথোপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্মস্পর্শী। ঠাকুরদা একজন সহানুভূতিশীল, স্নেহশীল এবং কল্পনাপ্রবণ মানুষ, যিনি অমলের নিঃসঙ্গতা দূর করার জন্য তার সঙ্গে গল্প কথার মাধ্যমে এক স্বপ্নময় জগৎ তৈরি করেন। দেখো অমল ঘরের মধ্যে বন্দী থাকলেও তার মন সবসময় কি বাইরের পৃথিবীর দিকে ছুটে যায়। সে পথিকের সঙ্গে কথা বলতে চায়, দূরের দেশে যেতে চায়, ডাক পিয়ন হতে চায়। ঠাকুরদা তার এই কল্পনাকে উৎসাহ দেন। তিনি অমলকে নানার গল্প শোনান,
দূরের দেশ, পাহাড়, নদী, ডাকঘর এসবের কথাও তিনি বলেন। তাহলে দেখো এগুলো আসতে পারে কিন্তু পরীক্ষায়, কথোপকথন আসলে এখান থেকে আমরা লিখে দেবো। ঠাকুরদা অমলকে বলেন যে রাজা নাকি নতুন ডাকঘর বানিয়েছেন, সেখান থেকে একদিন অমলের নামে চিঠি আসবে। এই কথায় অমল খুব আনন্দিত হয় এবং রাজা চিঠির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। ঠাকুরদার এই কথোপকথনগুলো অমলের মনে আশার আলো জ্বালিয়ে দেয় এবং তার কল্পনায় জগৎকে আরো প্রসারিত করে। অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতে পারি ঠাকুরদার সাথে অমলের যে কথোপকথন হয়, ঠাকুরদা প্রত্যেকটা কথায় অমলের উৎসাহ দেয়। হ্যাঁ, তোমার হেটা হবে, তুমি যখন সুস্থ হয়ে যাবা তুমি অবশ্যই বাইরে যেতে পারবা, রাজা অবশ্যই তোমার কাছে চিঠি আসবে। অর্থাৎ একটা সুন্দর সম্পর্ক আমরা এখানে দেখতে পাই। দেখো তারপর আমরা দেখবো নাটকে অমলের সাথে কার, দইয়ালার কথোপকথন। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ও দইয়ালার কথোপকথন খুবই সরল, প্রাণবন্ত, তাৎপর্যপূর্ণ। এই অংশে অমলের যুক্তি চিন্তা ও বাইরের পৃথিবীর প্রতি তার আকর্ষণ স্পষ্টভাবে প্রকাশ পায়। দেখো অমল অসুস্থতার কারণে ঘরের মধ্যে বন্দী, কিন্তু তার মন সবসময় বাইরের জগতের দিকে ছুটে যায়। জানলার ধারে বসে সে পথ দিয়ে যাওয়া মানুষদের সঙ্গে কথা বলে। এমন সময় এক দইয়ালা রাস্তা দিয়ে যেতে যেতে দই দই বলে ডাকতে থাকে। দেখো আমরা যদি এই পর্যন্ত দেখি, যে ক্যারেক্টারই আসুক না কেন, আমরা কিন্তু এই পর্যন্ত, যেহেতু আমাদের হাতে সময় কম, তাই এই পর্যন্ত কিন্তু আমরা যে ক্যারেক্টারই আসুক না কেন লিখতে পারি। তারপরে এইখান থেকে স্টার্ট করবো কোন ক্যারেক্টার আইছে আমার পরীক্ষায়, আমি সেই হিসাবেই যাবো। আমি যেহেতু এখান থেকে দইয়ালা ক্যারেক্টার, দেখো দই লাগবে, দই অর্থাৎ দই বিক্রি করার জন্য কি হয়, একজন যে দই বিক্রেতা প্রত্যেকটা বাড়ির সামনে যে তার দইয়ের যে প্রশংসা করে, তার দই লাগবে, ভালো দই। তো ও সেখানে দইয়ালা এমন করে, দেখো এমন সময় এক দইয়ালা রাস্তা দিয়ে যেতে যেতে দই দই বলে ডাকতে থাকে। সেই ডাক শুনে অমল তাকে ডেকে কথা বলতে শুরু করে। তারপর কি বলে, অমল দইয়ালাকে নানার প্রশ্ন করে, সে কোথা থেকে এসেছে, কোথায় যায়, কিভাবে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় ইত্যাদি। দইয়ালা মুক্তভাবে ঘুরে বেড়ানোর জীবন অমলকে খুব আকৃষ্ট করে। সে নিজেও দইয়ালার মতো দূর দূরান্ত যেতে চায়, মানুষের সঙ্গে মিশতে চায়। দইয়ালা অমলের সরলতা ও কৌতূহল দেখে মুগ্ধ হয় এবং তাকে স্নেহের সঙ্গে কথা বলে। এই কথোপকথনের মাধ্যমে, দেখো এই কথোপকথনের মাধ্যমে আমরা দেখি যে দইয়ালার সাথে তার কথোপকথন কি হয়, শেষ হয়। দেখো এবং অবশেষে দইয়ালা অমলকে কি দেয়, দই দেয়। তো দেখা যাচ্ছে কি, দেখো এবং দইয়ালা বলে যে তুমি আগে সুস্থ হও, তখন আমি তোমাকে আমার গ্রামে নিয়ে যাব। আমার সুন্দর গ্রাম, অর্থাৎ গ্রামের সুন্দর একটা বর্ণনা দেয়, সেখানে মেয়েরা কিভাবে জল আনে, প্রত্যেকটা বর্ণনা কি করে এই দইয়ালা অমলের সাথে কথা বলে। যে এত ব্যস্ত ছিল যে আমার দই বিক্রি করতে হবে, তারপর অমলের কথা শুনে সে মুগ্ধ হয়ে অমলের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে যায়। দেখো তারপর আমরা দেখবো এখানে ডাকঘর নাটকে অমলের সাথে কার কথা, প্রহরীর কথা। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ও প্রহরীর কথোপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই অংশে অমলের কৌতূহলী মন, মুক্তির আকাঙ্ক্ষা এবং বাইরের জগতের প্রতি তার গভীর আকর্ষণ ফুটে ওঠে। দেখো আমরা এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম দেখতে পাচ্ছি, কারণ কি, সে তো বন্দী, শুধুমাত্র তার একটাই অবলম্বন জানলা। অর্থাৎ সে জানলার মাধ্যমে, জানলার পাশ দিয়ে যেই যায় সে তার সাথে কথা বলে এবং তার সাথে সে মিশে যায়। তার মন সেখানে তার সাথে আকৃষ্ট হয়ে যায় এবং সে তাই হতে চায়। যখন সে ছেলের দলের সাথে মেশে তখন সে ছেলের দলের সাথে খেলা করতে চায়, যখন দইয়ের সাথে মেশে সে দই বিক্রি করতে যায়, যখন কোনো মানুষ কাজের সন্ধানে ঘুরে বেড়ায় তখন সেও কাজ খুঁজে বেড়াতে চায়। তো এখানে দেখো আমরা কি দেখছি, অমল অসুস্থতার কারণে ঘরের ভিতরে বন্দী, জানলার ধারে বসে সে পথ দিয়ে যাওয়া মানুষের সঙ্গে কথা বলে, নিজের মন ভোলানোর চেষ্টা করে। এমন সময় এক প্রহরী রাস্তা দিয়ে যায়, অমল তাকে ডেকে কথা বলতে শুরু করে। দেখো অমল প্রহরীকে জিজ্ঞাসা করে সে কোথায় যায়, কি কাজ করে এবং কত দূর পর্যন্ত যেতে পারে। প্রহরী জানায় যে সে রাস্তা পাহারা দেয় এবং নির্দিষ্ট সময় ঘন্টা বাজায়। 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 2 ঘন্টা হলে 2 ঘন্টা, অর্থাৎ 2টো বাজলে 2 ঘন্টা, এইভাবে সে তার কাজ অর্থাৎ লোককে সময় জানানো দেয় সে। অর্থাৎ এখানে কিন্তু এই সবগুলো কথাই কিন্তু উপমা হিসেবে ব্যবহার করা। অর্থাৎ মানুষের যখন মৃত্যুর সময় হবে তখনও কিন্তু সে নিজের থেকে টের পায়, অর্থাৎ ঘন্টা বাজে তার জীবনে। অর্থাৎ এখানে সেটাই কিন্তু বোঝানো চেয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কথা শুনে অমল খুবই আগ্রহী হয়ে ওঠে, সে জানতে চায় প্রহরী কি তাকে বাইরে নিয়ে যেতে পারবে বা দূরের দেশ দেখাতে পারবে। প্রহরী মজা করে বলে সময় হলে রাজা তাকে ডাকবেন, তখন অমল বাইরে যেতে পারবে। কথা শুনে অমল খুব আনন্দিত হয় এবং রাজার ডাকে যাওয়ার স্বপ্ন দেখতে থাকে, অর্থাৎ রাজা তাকে ডাকবে, চিঠি পাঠাবে, সেই স্বপ্ন দেখতে থাকে। দেখো অমলের সাথে মোরলের কথোপকথন, আবার একটাই নেগেটিভ চরিত্র হয় মোরলের। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ও মোরলের কথোপকথনটি ব্যঙ্গাত্মক তাৎপর্যপূর্ণ। এই অংশে মোরলের কর্তৃত্ব পরায়ণ গম্ভীর ও আত্মগর্বী স্বভাবের বিপরীতে অমলের সরল কৌতূহলী ও মুক্তমানা চরিত্রটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখো অমল অসুস্থর কারণে ঘরের মধ্যে বন্দী, আমরা আগেও এইগুলো পড়েছি সব। জানলার ধারে বসে সে বাইরের মানুষের সঙ্গে কথা বলে, আনন্দ পায়। এমন সময় গ্রামের মোড়ল সেখানে আসে, অমল তাকে
তাকে দেখে নানান প্রশ্ন করতে থাকে এবং ডাকঘর সম্পর্কে জানতে চায়। দেখো মোরল নিজেকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করেন। সে অমলের সঙ্গে একটু ঠাট্টা বিদ্রুপের সুরে কথা বলে এবং বলে যে রাজার কাছ থেকে নাকি অমলের নামে চিঠি আসবে। সে নিজের গুরুত্ব বোঝাতে চায় এবং এমন ভাবে কথা বলে যেন সবকিছুই তার নিয়ন্ত্রণে। অমল কিন্তু মোরলের কথায় সরল বিশ্বাসে গ্রহণ করে এবং রাজার চিঠির আশায় আনন্দে ভরে ওঠে। তার মনে নতুন আশা ও কল্পনা জগৎ তৈরি হয়। দেখো মোরল চরিত্রটাও আমরা এখানে নেগেটিভিটি দেখলেও কিন্তু তার সাথে কিন্তু সেই সরল মন কিন্তু সেই অবিশ্বাসটাকে করে না, তাকেও বিশ্বাস করে। অর্থাৎ তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সখ্যতা গড়ে ওঠে এখানে আমাদের। দেখো তারপরে আমরা দেখতে পাবো এখানে আর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার অমলের সাথে সুধার। দেখো সুধা আর দইয়ালা এই দুটো ভালো করে দেখবো। আমার মনে হচ্ছে সুধা বা অথবা দইয়ালা থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের থাকবে। এবং এই ডাকঘর নাটকের সার্থকতা। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ও সুধার কথোপকথনটা অত্যন্ত কোমল, মধুর ও আবেগপূর্ণ। এই প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে একমাত্র মোরল বাদে প্রত্যেকটা ব্যবহারই কিন্তু সুন্দর। দেখো এই অংশে শিশুসুলভ নিষ্কুলসতা, স্নেহ ও বন্ধুত্বের সুন্দর ছবি ফুটে ওঠে। অমল অসুস্থতার কারণে ঘরের মধ্যে বন্দী। জানলার ধারে বসে সে বাইরের মানুষের সঙ্গে কথা বলে মন ভোলায়। এমন সময় ফুলওয়ালি মেয়ে সুধা সেখানে আসে। সে ফুল বিক্রি করতে যায় এবং পথে অমলের সঙ্গে তার আলাপ হয়। ফুলওয়ালির মেয়ে অর্থাৎ সে রাজার দরবারে ফুল দিয়ে বেড়ায় এবং এখানে যখন সে ফুল বিক্রি করতে যায় তখন তার সাথে কি হয়, দেখা হয় এবং কথোপকথন হয়। দেখো অমল সুধার সঙ্গে খুব সহজ সরল ভাবে কথা বলে এবং তার ফুলের কথা জানতে চায়। সে সুধাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে ফুল আনে, কোথায় যায়, কিভাবে সারাদিন ঘুরে বেড়ায়। সুধার মুক্তভাবে ঘুরে বেড়ানো জীবন অমলকে খুব আকৃষ্ট করে। দেখতে পেলে দইয়ালার মুক্তমান সে তার ভালো লাগে, প্রহরীর ঘন্টা বাজানো তার ভালো লাগে, যে ব্যক্তি কাজ খুঁজে বেড়ায় সে তার কাজ খুঁজে বেড়ানো ভালো লাগে। অর্থাৎ আমরা প্রথমে যে ক্যারেক্টার ওটা আমরা কিন্তু এখনো দেখা হয়নি। অর্থাৎ আমরা প্রথমে দেখবো যে সে যখন জানলার পাশে থাকে একজন লোক কাজ খোঁজার জন্য যায়, তো সে তখন তার সাথে কথা বলে এবং সে বলে আমি বড় হয়ে তোমার মতো কাজ খুঁজবো। এবং কি করে সে যখন ঝর্ণার পাশে বসে ছাতু ছাতু খায় তখন সে তার পিসিকে বলে, অর্থাৎ যাকে আমরা মা বলতে পারি, অর্থাৎ অমলের মাকে বলে যে মা আমিও যখন ভালো হব সুস্থ হব আমি কিন্তু ঝর্ণার পাশে যে ছাতু খাবো। তার মানে প্রত্যেকটা সময় সে যে যাকেই দেখছে তার মনের ভিতরে সেই বাসনাটা জেগে উঠছে। দেখো মতো বাইরে যেতে চায়, ফুল তুলতে চায়, প্রকৃতির মাঝে থাকতে চায়। সুধা অমলের অসুস্থতা ও সরলতা দেখে মায়া অনুভব করে। সে অমলকে একটা ফুল দিয়ে যায় এবং প্রতিশ্রুতি দেয় যে আবার আসবে। এই ছোট্ট ঘটনাটি অমলের মনে অনেক আনন্দ দেয়। চলো দেখো তারপর আমাদের আছে অমলের সাথে ছেলেদের দলের কথোপকথন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ও ছেলেদের কথোপকথন খুবই প্রাণবন্ত এবং অর্থবহ। এই অংশে অমলের শিশু সুলভ মন, খেলাধুলোর প্রতি তার আগ্রহ এবং মুক্ত জীবনের প্রতি তার গভীর আকাঙ্ক্ষা স্পষ্টভাবে প্রকাশ পায়। অমল অসুস্থতার কারণে ঘরের ভিতরে বন্দী। জানলার ধারে বসে সে বাইরের পৃথিবীকে দেখতে আনন্দ পায়। এমন সময় বাইরে কিছু ছেলে খেলতে খেলতে যায়। অমল তাদের ডেকে কথা বলতে শুরু করে। দেখো একই রকমের কিন্তু সবকিছু, যেহেতু দেখো সম্পর্ক তো তার দিক থেকে সে একই রয়েছে। সে ঘরবন্দি, জানলাই তার সম্বল এবং বাইরে দিয়ে যারাই যাচ্ছে, যখন ডাক হরকারা যাচ্ছে তার সাথে কথা বলছে, যখন দইয়েলা যাচ্ছে, যার যার ক্যারেক্টার যেভাবে সে উপস্থাপনা করছে সে তার ক্যারেক্টারটাও অমল তার ক্যারেক্টার সাথে সে নিজেকে মিলিয়ে ফেলছে। দেখো কি বলেছে অমল ছেলেদের জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে, কি খেলছে, কোথায় ঘুরতে যায়। ছেলেরা জানায় তারা মাঠে খেলতে যাচ্ছে এবং নদীর ধারে ঘুরে বেড়ায়। এ কথা শুনে অমলের মনে ভীষণভাবে টানে, সে তাদের সঙ্গে খেলতে যেতে চায় কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব নয়। ছেলেরা অমলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথা বলে, তারা তাকে উৎসাহ দেয় এবং বলে সে সুস্থ হলে তাদের সঙ্গে খেলতে পারবে। এই কথাগুলো অমলের মনে আশা জাগায়। অর্থাৎ যখন সুস্থ হবো তখন আমি তোমাদের সাথে খেলবো। এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে অমলের যত খেলনা আছে সব খেলনাই কিন্তু সেই ছেলের দলের কাছে দিয়ে দেয় এবং তাদের রিকোয়েস্ট করে আমার বাবাকে বলে আমি আরো অনেক খেলনা এনে দেবো, কিন্তু তোমরা অবশ্যই আমার বাড়ির অর্থাৎ জানলার সামনে এসে কি করবে, খেলা করবে। দেখো তারপর আমরা দেখতে পারবো অমলের সাথে রাজ কবিরাজের কথোপকথন। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল ও রাজ কবিরাজের কথোপকথনটি নাটকের শেষ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশ। এই অংশে নাটকের প্রতীকী ও দার্শনিক ভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। নাটকের শেষে রাজার পক্ষ থেকে রাজ কবিরাজ অমলকে দেখতে আসে। সে জানায় যে রাজা অমলের জন্য উদ্বিগ্ন এবং তাকে দেখতে পাঠিয়েছেন, অর্থাৎ রাজা পাঠিয়েছে আমাকে, তাকে বলে অমলকে বলে, এবং রাজাও খুব উদ্বিগ্ন তোমার সাথে দেখা করবে। রাজ কবিরাজ ঘরের জানলা খুলে দিতে বলেন। অর্থাৎ দেখো জানলা খুলে মানে কি তাকে মুক্ত করে দিতে বলেন, অর্থাৎ সে এখন পরমাত্মার কাছে চলে যাবে। তাই দেখো খুলে দিতে বলেন যাতে অমল মুক্ত বাতাস পায়। এই নির্দেশ নাটকের মুক্তর প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। দেখো অমল তখন ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়েছে।
রাজকবিরাজ তাকে বিশ্রাম নিতে বলেন এবং ঘুম পাড়িয়ে দেন। এই ঘুম আসলে মৃত্যুর প্রতীক, যা অমলকে তার শারীরিক কষ্ট ও বন্দিত্ব থেকে মুক্তি দেয়। এই সময় সুধা ফুল নিয়ে আসে অমলের জন্য, কিন্তু অমল তখন ঘুমিয়ে পড়েছে। এই দৃশ্যটি অত্যন্ত আবেগঘন। দেখো, এটা কিন্তু আমরা সার্থকতার ক্ষেত্রে অবশ্যই এই পয়েন্টটা ইউজ করতে পারি এবং নাটকের মূল ভাবকে গভীরভাবে প্রকাশ করে। তাহলে দেখো, আমরা মোটামুটি শেষ করলাম এই আমাদের এই 10 মার্কের একটা অধ্যায়। অর্থাৎ এখানে কিন্তু এই যে ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টার গুলো যদি সম্পর্কে আমরা ভালো করে জানতে পারি এবং আমাদের বাস্তব জীবনের সাথে পরমাত্মার যে মিলন একটা সময় আমাদের ঘটবে, তখন কিন্তু আমাদের কোনোভাবেই হাজার চেষ্টা করেও কিন্তু ঘরবন্দি করে রাখা যাবে না। অর্থাৎ আমাদের এই মায়ার বন্ধন ছেড়ে তখন কিন্তু চলে যেতে হবে। এটাই বোঝাতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার ডাকঘরের মাধ্যমে। তো কেমন লাগলো তোমাদের কাছে এই আলোচনাটা? তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা একবার করে পড়ে যাও, প্রত্যেকটা সম্পর্কে একটা আইডিয়া বা ধারণা তৈরি করে যাও। আমি কেন তোমাদের এই দুটো ভিডিও দিলাম, দেখো এখান থেকে আমরা রচনা থেকে যদি আমরা কি করতে পারি, দেখো রচনা যদি আমরা ভালো করে লিখতে পারি, রচনা এই যে ব্যাপারগুলো তোমরা যারা এখনো কিছুই পড়নি, অর্থাৎ দেখো তারা রচনার ক্ষেত্রে কি এই যে 10 মার্ক ওই ফরম্যাট গুলো ইউজ করে বা ওই পয়েন্ট গুলো ইউজ করে সুন্দর করে লিখলে ওইখানে 10 মার্ক ইউজ করতে পারবে। আর এই ডাকঘর থেকে তোমার আসবে কত মার্ক? 10 মার্ক। তুমি অবশ্যই এখান থেকে ডাকঘর নামকরণের সার্থকতাটা অবশ্যই পড়বে। আর ডাকঘরের সাথে কবিরাজের প্রথমে যে কথোপকথন, অর্থাৎ আমরা দেখেছিলাম যখন ওই কবিরাজ আসে তখন সে বলেছিল কি তোমাকে মোটো বাইরে যাওয়া যাবে না, তোমাকে ঘরবন্দি থাকতে হবে এবং তোমার অর্থাৎ শরতের হাওয়া তোমাকে কোনোভাবেই লাগানো যাবে না। অর্থাৎ তাকে যে কবিরাজের কথোপকথন প্রত্যেকটা নিয়ে যদি আমরা একটা ধারণা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে কোনো প্রশ্ন এখান থেকে শুনে কোনো আমরা অবশ্যই আনসার করতে পারবো। তাড়াতাড়ি করে এই ভিডিওটা দেখে নাও এবং এই যে কত সময় ভিডিওটা হচ্ছে এর ভিতরে কিন্তু তুমি কি করতে পারো, সম্পূর্ণ 20 মার্কের আনসার করতে পারো। তাহলে বাদ বাকি থাকছে কি আর 20 মার্ক। তো সেখানে আমরা কি টেকনিক কাটাতে পারি? দেখো, সেখানেও যদি আমরা চাই একটা একটা করে পর্ব, তাও কিন্তু ভাই আমাদের হয়। আমি তোমাদের প্রথমে দেখিয়েছি, চলো আরেকবার তোমাদের দেখাই যে কি করে। দেখো, আমরা এখান থেকে 10 মার্ক অ্যান্সার করলাম। এখান থেকে যদি আমরা 10 মার্কের আনসার করতে পারি, তাহলে আমরা নানা রঙের দিনটা ভালো করে পড়বো। নানা রঙের দিন, আমি নানা রঙের দিন তোমার সব পড়া লাগবে না। অর্থাৎ সে যখন শাহজাহান রিজিয়া এই যে ব্যাপারটা আছে, যখন কালীনাথের সাথে দীর্ঘ কথোপকথন হয়, পরে যে কোন সংলাপের উক্তি, এসবে যাওয়ার দরকারই নেই, যেহেতু তোমার এই নানা রঙের থেকে 2টি প্রশ্ন আসবে। তুমি এই 2টি প্রশ্ন থেকে যে ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া আছে ওই ভিডিওগুলোই দেখে যাও, আশা করি তার থেকেই একটা প্রশ্ন তোমার অবশ্যই আসবে। বিশেষ করে জানো কালীনাথ একটা মেয়ে, কি বললাম, জানো কালীনাথ একটা মেয়ে। আর আছে কি, আরেকটা আছে যারা অভিনয়কে একটা পবিত্র শিল্পী বলে তারা সব কি গাধা গাধা, বা যারা অভিনয় করে তারা একটা জুকার একটা ক্লাউন। এই জায়গাটা একটু ভালো করে দেখে যাবে। আর এই নানা রঙের দিনের নামকরণ সার্থকতা, রজনীর চরিত্রটা, ব্যাস এই কটা পড়ে যাও ভালো করে। তা আর এখান থেকে তুমি হারুন সালামের মাসিটা ভালো করে পড়ে যাও। আরে ভাই, হারুন সালামের মাসি তো যে কেউ একবারে পড়লেই আশা করি যে প্রশ্নই আসুক না কেন বাংলা থেকে অবশ্যই সে লিখতে পারবে। আর রচনা কি হচ্ছে, তাহলে আমরা এখান থেকে একটা পড়লাম, এখান থেকে একটা পড়লাম, আর ব্যাস একটা কবিতা থেকে দুটো সারাংশ বা বিষয়বস্তু ভালো করে পড়ে যাও, এই তোমাদের ফুল মার্কের আনসার হয়ে গেল। আর চিত্রকলা চলচ্চিত্র থাকলো বাকি, যে কটা আছে একবার করে দেখে যাও। এখনো তো ভালো রেজাল্ট করা সম্ভব। অর্থাৎ তুমি যদি 5 ঘন্টা মন দিয়ে পড়ো, এই ভিডিওটা দেখো এবং 5 ঘন্টা তুমি নানা রঙের দিনে যে কটা প্রশ্ন আছে একবার একবার রিডিংটা পড়ো। যদি তুমি না বুঝতে পারো, তারপরে তুমি নিজেই দেখতে পাবে যে তুমি একবার পড়লেই পারবে। হারুন সালামের মাসিটা আছেন, একবার পড়ো, কবিতার বিষয়বস্তুটা পড়ো। চলো তাড়াতাড়ি করে এটা পড়ে নাও এবং আশা করি কালকে তোমাদের পরীক্ষা অবশ্যই সবার ভালো হবে। সবাই সুস্থতার সহিত পরীক্ষা দিতে যেও এবং প্রথম দিন মিনিমাম 30 মিনিট আগে সবাই সেন্টারে পৌঁছে যেও। সাথে করে অবশ্যই তোমার যে প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ স্কেল এবং তোমার যে একটা পেন, অবশ্যই যে পেন তুমি ইতিমধ্যে 2 দিন ধরে লিখছো, অর্থাৎ একটা সহজ কথা যদি বলি চালু পেন এবং একটা যে তোমার স্কেল, এইগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবে এবং অবশ্যই তোমার যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আছে এগুলো সাথে রাখবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিও।